পরিচয়। আমি সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, মৌলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, ডুমুরিয়া, খুলনা। আমি অন্যান্য দিনের মতো আজও তোমাদের বাংলা ক্লাস একাদশ শ্রেণীর শুরু করছি। যেহেতু শীত আসছে, শীতের প্রকোপ আমরা উপলব্ধি করছি এবং বিশ্বব্যাপী যে মহামারী করোনা, এটাও আমাদের দেশে খুব জেঁকে বসেছে। তো এই করোনার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে এবং মাস্ক ব্যবহার করলে ৮০% করোনার উপশম, করোনা থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ঘরের বাইরে গেলে। এটা আমরা রেডিও, টেলিভিশন, সরকারি বিভিন্ন দপ্তর আমাদের বারবার করে প্রতিদিন অন্তত 1000 বার করে আমাদের বলছে, কারণ এর অবশ্যই একটা উপকারিতা রয়েছে। আমরা যারা আগামীতে দেশ ও জাতির নেতৃত্বে আসতে চাই, মানে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই জাতির কর্ণধার, তোমরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। ফলে তোমাদের শরীর মন সুস্থ রাখার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এই করোনার হাত থেকে নিজেকে রক্ষা করতে হলে। যাক, সবাই মাস্ক ব্যবহার করবে আশা রেখে আমি আজ আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর, এর আগে আমি সোনারতরী কবিতা পড়াতে গিয়ে তার সংক্ষিপ্ত জীবনী আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি নন, তিনি বাংলা ছোট গল্পের প্রাণপুরুষ, শ্রেষ্ঠ ছোট গল্পকার। তার হাতেই বাংলা ছোট গল্পের উত্থান, সমৃদ্ধি এবং প্রতিষ্ঠা সবই তার হাত দিয়েই হয়েছে। বাংলা গদ্যের প্রাথমিক যুগে প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর যে মেধা, যে মনন নিয়ে বাংলা ছোট গল্প লিখেছিলেন তা সত্যি প্রশংসনীয়। এবং আজকে যারা ছোট গল্প লেখেন তার মূলে রবীন্দ্রনাথের এই যে চিন্তা ভাবনা, তার যে সমাজ এবং রাষ্ট্র নিয়ে তার যে ভাবনা, তিনি যে বিষয়বস্তুগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন ছোট গল্পের ভিতর দিয়ে, এগুলো আমাদের মনে দাগ কাটে। এবং আজকে যারা ছোট গল্পকার তারা সেখান থেকে অনেক উৎস, অনেক বিষয় খুঁজে পায়। তাহলে বাংলা সাহিত্যে একজন সার্থক ছোট গল্পকার, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। তার রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এবার ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন। আমি অবশ্য ছোট গল্পের সংজ্ঞা একটু বলতে চাই, তার আগে বলি যে 1913 সালে গীতাঞ্জলি কাব্যের মাধ্যমে এশিয়া মহাদেশের ভিতরে তিনি প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। নোবেল পুরস্কার লাভ করেন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। মনে থাকবে তো? অবশ্যই খাতা লিখে রাখতে হবে, কারণ এটা তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন হবে সেখানে পড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন। 13 থাকবে, 14 থাকবে, 15 থাকবে, 16 থাকবে, অপশন যেটা সঠিক সেটা লিখতে হবে। তাহলে 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যের মাধ্যমে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা ছোট গল্পে
অনেকেই সংজ্ঞা দিয়েছেন। ছোট গল্পের সংজ্ঞা রবীন্দ্রনাথ নিজেই সংজ্ঞা দিয়েছেন। তার সংজ্ঞাটি এরকম যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি প্রত্যাহ যেতেছে ভাসে, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনা ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তথ্য নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ পরিমনে হবে, শেষ হয়েও হলো না শেষ। ছোট গল্পের নাটকীয়তা থাকবে, হঠাৎ করেই ছোট গল্প শুরু, এর কোনো ভূমিকা থাকবে না যে ভূমিকা দিয়ে খানিকটা বড় করে লেখা। ছোট গল্পে ছোট ছোট চরিত্র থাকবে, ছোট ছোট ঘটনা থাকবে, ব্যথা থাকবে, বেদনা থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, এবং ঘটনা যে বর্ণনা সেটা খুব বর্ণনাবহুল হবে না, তবে ঘটনাটা হতে হবে অত্যন্ত হৃদয় গ্রাহী, যা পাঠকের হৃদয়ে দাগ কেটে যায়। সমাজের এমন কোনো ঘটনা দিয়েই শুরু করা যেতে পারে, রাষ্ট্রের এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে যেটা মানুষের মনে দাগ কাটে, যেটা মানুষকে ভাবায়, যেটা মানুষের মনে চিন্তার উদ্রেক তৈরি করে। এই হলো ছোট গল্প। প্রেমেন্দ্র মিত্র বলেছেন ছোট গল্প হলো বিন্দুর মধ্যে সিন্ধুর কবিরা, অর্থাৎ বিন্দু বিন্দু জল দিয়ে যদি সিন্ধুকে কল্পনা করতে হয়, তাহলে বিন্দুর মধ্যে বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধুকে কল্পনা করা যায়। এই জন্যে ছোট গল্পের অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন, তবে রবীন্দ্রনাথের সংজ্ঞাটি অত্যন্ত সার্থক এবং ছোট গল্পের আঙ্গিকে সেটা বিচার্য। যাই হোক, রবীন্দ্রনাথের আজকে আলোচনা করব আমরা অপরিচিতা। অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শ্রেষ্ঠ ছোট গল্প এবং এটি তার গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত। এটা প্রথম দিকের লেখা 1300 তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ছোট গল্প, এটি প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র কার মাসিক পত্রিকা জানো না? এটা হচ্ছে প্রমথ চৌধুরীর সম্পাদিত সবুজ পত্র পত্রিকা। এটা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপরিচিতা ছোট গল্পটি। প্রমথ চৌধুরী বাংলা চলিত ভাষার চলিত রীতির তিনি জনক। বাংলা চলিত ভাষা তিনি তার সাহিত্যে প্রয়োগ করতেন এবং সেটাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, প্রতিষ্ঠা যাতে পেতে পারে সে চেষ্টাই তিনি করেছেন। অর্থাৎ বাংলা সাহিত্যে তিনি চলিত ভাষা, চলিত রীতির তিনি প্রথম সার্থক প্রয়োগ করেন। তো প্রমথ চৌধুরী সম্পাদিত এই যে সবুজ পত্র পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা প্রথম প্রকাশিত এবং এটি তার গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অভিধায় বিশেষিত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পকার। তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ, সমৃদ্ধি ঘটেছে। অপরিচিতা যে ছোট গল্পটি, এখানে আমরা দেখতে পাই যে বাংলা মানে যৌতুক প্রথার বিরুদ্ধে, যৌতুক প্রথা, এই যৌতুক প্রথার বিরুদ্ধে রবীন্দ্রনাথের একটি বলিষ্ঠ প্রতিবাদ তার এই অপরিচিতা ছোট গল্পে ফুটে। যৌতুক প্রথা আমাদের সমাজে এমন ভাবে জেঁকে বসেছে
যে অনেক তাজা তাজা প্রাণ, তাজা তাজা ফুল এই যৌতুকের বলি হয়ে অকালেই ঝরে যাচ্ছে। এবং এই যৌতুক প্রথা একটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে বাঙালিদের রক্ষা করার জন্য, বাঙালিদের ভিতরে যৌতুক প্রথার বিরুদ্ধে একটা সোচ্চার প্রতিবাদী মন তৈরি করার জন্য তিনি কিন্তু কলম ধরেছিলেন। এবং আমরা দেখেছি তার এই অপরিচিতা, তারপরে তার হৈমন্তী ইত্যাদি গল্পে যৌতুক প্রথার বিরুদ্ধে তিনি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন। অপরিচিতা গল্পের আড়ালে এক বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে। অপরিচিতা যে ছোট গল্প, এই গল্পের আড়ালে যৌতুক প্রথার বিরুদ্ধে এক বলিষ্ঠ নারীর ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা দেখেছি যে এই অপরিচিতা গল্পের নায়ক অনুপম, সে এমএ পাশ করেছে বটে, কিন্তু সুপুরুষ হতে পারেনি। তিনি এখনো কাপুরুষই থেকে গেছেন। অর্থাৎ অভিভাবকদের সিদ্ধান্তের বাইরে যে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তার ছিল না। এই দিক থেকে অপরিচিতা গল্পের নায়ক অনুপম একটি কাপুরুষ এবং সমাজের কাছে অসহায় এক মানুষ। সমাজের যারা যৌতুক লোভী, এই সমাজপতিদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে। ফলে এই অসহায়ত্বের কাছেই কল্যাণীর, গল্পের নায়িকা কল্যাণীর যে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা, সেটা রবীন্দ্রনাথ সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ গল্পের নায়িকা হচ্ছে কল্যাণী, তার পিতার নাম শম্ভুনাথ সেন, তিনি ডাক্তার এবং এই ডাক্তারের একমাত্র মেয়ে কল্যাণী। তিনি শিক্ষিতা, প্রাণ চাঞ্চল্যে ভরপুর এক নারী। এই কল্যাণীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল গল্পের নায়ক অনুপমের, এবং বিয়ের আসরে যৌতুক লোভী নায়কের মামা সেখানে যে আচরণ করলেন, এগুলো মানুষের কাছে, এগুলো শম্ভুনাথ সেনের কাছে খুবই খারাপ লেগেছে। যে মানুষের জীবনের থেকেও, মানুষের সামাজিক মর্যাদাবোধের থেকেও কি অত্যবিত্ত বড় হয়ে গেল। এই কারণেই এই যৌতুক লোভী মামার যে যৌতুকের যে চাহিদা, সেদিকটা বিবেচনা করে শম্ভুনাথ সেন, তিনি ডাক্তার, তিনি তার মেয়েকে অনুপমের হাতে তুলে দেননি। এবং তার মেয়ে কল্যাণীও দেখলো যে না, এই যৌতুক লোভী পরিবারে যে গাদার মতো না খেটে এখান থেকে দেশ সেবায় উদ্বুদ্ধ হওয়াটাই শ্রেষ্ঠ। তাই তিনি বিয়েতে অনুপমের সঙ্গে তার বাবা তাকে বিয়ে না দেওয়ার পরে তিনি দেশ সেবায় লেগে যান। দেশের ছেলেমেয়েদের শিক্ষার কাজে তিনি নিজেকে নিয়োগ করেন। তারপরে আমরা দেখি যে অনেক পরে, 4 বছর পরে, যখন গল্পের নায়ক অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রা করতে যাচ্ছেন, তখন হঠাৎ করে ট্রেনের মধ্যে একটি অপরিচিত কণ্ঠের শব্দ, এখানে এসো, এখানে জায়গা আছে। এই কণ্ঠটা শুনেই অনুপম তার কাছে পরিচিত কণ্ঠ বলে মনে হলো, এবং সেই কামরার সেই রুমে, ট্রেনের ভিতরে সেই রুমে ঢুকেই দেখে যে সেই কল্যাণী, তার আচরণ, তার প্রাণচাঞ্চল্য, তার বাকপটু, এ সমস্ত কলাকৌশল দেখে
নায়কের মা তাকে বধূ হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু কল্যাণী পণ করেছে যে সে আর বিয়ে করবে না, আর সে দেশ সেবায় দেশের সাধারণ ছাত্রছাত্রীদের লেখাপড়া করানোর কাজে নিজেকে নিয়োজিত করবে। এই কাজেই সে, এই জন্যই সে আর বিয়ের প্রতিজ্ঞা করেছে যে সে আর বিয়ে করবে না। তার মানে কি হলো, যে অপরিচিতা গল্পে এই কল্যাণী কখনো নায়কের অনুপমের বধূ হিসেবে তার কাছে আসলো না, কিন্তু অনুপমের কাছে যেন এই নায়িকা অপরিচিতাই থেকে গেল। একান্ত কাছে পেতে যেয়েও তিনি তাকে পাইলেন না, হৃদয় স্থান দিতে যেয়েও যেন সেই জায়গাটা খানিকটা অপূরণীয় রয়ে গেল। সেই জায়গায় কল্যাণীর ঠাঁই তিনি দিতে পারেননি, কিন্তু কল্যাণীকে তিনি ভালোবাসেন, কল্যাণীর কে তিনি মনে প্রাণে মেনে নিয়েছেন। তাই কল্যাণীকে তিনি আজও তার কাছে আসার জন্য আহ্বান জানান, কিন্তু কল্যাণী কখনো তাকে পূরণ করতে রাজি নয়। আমরা শেষে দেখি যে অবশ্যই অপরিচিতা যেন অপরিচিতাই থেকে গেল, নায়কের কাছে সে কখনো আসে নাই, কিন্তু নায়ক তাকে পেতে চেয়েও পায় নাই, ফলে অপরিচিতা যেন অপরিচিতাই রয়ে গেল। এই হলো গল্পের কাহিনী। তবে এর ভিতরে আমরা রবীন্দ্রনাথের যে সংজ্ঞা, সেখানে তিনি বলেছেন কি, ছোট ছোট দুঃখ কথা। এই অপরিচিতা গল্পে আমরা যখন অপরিচিতা গল্পটি পাঠ করব, তখন অবশ্যই দেখবা ছোট ছোট অনেক ঘটনা আছে এবং ছোট ছোট ব্যথাও আছে, বেদনা আছে, যা বড় বড় বেদনাকে ভাবায় আমাদের, যেরকম হতে পারে মানুষের জীবনে এরকম ঘটতে পারে। আমার অনুপমের জীবনে যেরকম ঘটে গেল। আবার গল্পের শেষে আছে, শেষ হয়ে হলো না শেষ, ছোট গল্পের নাটকীয়তা থাকবে। হঠাৎ করেই ছোট গল্প শুরু করতে হয়। নাটক যেমন আমরা মঞ্চে নাটক দেখি, যে হঠাৎ করেই একজন অভিনেতা উঠেই সংলাপ অঙ্গভঙ্গি দিয়েই তার কাজ শুরু করেন, তার কার্যাবলী সম্পাদন করতে যান। ছোট গল্প ঠিক নাটকীয়তা থাকবে। আবার শেষ হয়ে গেছে, কিন্তু তার আবহ, তার যে মানে পরিসমাপ্তি যে ঘটেছে, পাঠক ভাবতে ভাবতে এমন এক জায়গায় যাবে যে গল্প শেষ হয়ে গেছে, কিন্তু পাঠকের চিন্তার এখনো শেষ হয় নাই। পাঠক যেন অনেক কিছু ভাবছে, কখন যে গল্প শেষ হয়ে গেল এই চিন্তা ভাবনা তার মনেই নেই, তার মনে সেই চিন্তা ভাবনা কোনো দাগই কাটেনি। অর্থাৎ রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প এবং তার লেখা যে সংজ্ঞা, এটা যথার্থ, এবং ছোট গল্পগুলোই বাস্তবসম্মত। বাঙালির সামাজিক প্রেক্ষাপটে এই ছোট গল্পগুলো লেখা, এবং বাঙালিদের হৃদয়ের কথাই যেন তিনি বলেছেন, বাঙালিদের মনের কথাটাই তিনি যেন তার গল্পে ফুটিয়ে তুলেছেন। এই জন্যই তিনি সব বাঙালির কাছে প্রিয় ছোট গল্পকার, সার্থক ছোট গল্পকার। তো আগামীতে আমরা অপরিচিত গল্পটি পড়ব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। এবং করোনায় অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিজেকে নিয়ন্ত্রিত করবে, নিজেকে অবশ্যই করোনার হাত থেকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ।